আসসালামু আলাইকুম। সারাংশের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা গত ভিডিওটিতে 7 থেকে 14 পর্যন্ত সারাংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তার ধারাবাহিকতায় কিন্তু আমরা 15 থেকে আবার আলোচনা শুরু করব। তো চলো আমরা পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, 15 নম্বর সারাংশ হচ্ছে আমাদের কিসে হয় মর্যাদা? দামি কাপড়, ঘোড়া, গাড়ি না ঠাকুরদাদার কালের উপাধিতে? মানে হচ্ছে মর্যাদা আসলে কিসের উপর বিচার করা হয় বা মর্যাদা আসলে কিসের উপর ভিত্তি করে হচ্ছে বিচার করা হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে যে মর্যাদা আমরা কিসের উপর ভিত্তি করে আলোচনা করব বা হচ্ছে বিচার করব। না, মর্যাদা এইসব জিনিসে না। আমি দেখতে চাই তোমার ভিতর বাহির অন্তর, আমি দেখতে চাই তুমি চরিত্রবান কিনা, তুমি কঠিন সত্যের উপাসক কিনা, তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয়, তোমায় দেখলে দাসদাসী দৌড়ে আসে, প্রজারা তোমায় দেখে স্বতন্ত্র হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ করো, বাপ মা শ্বশুর শাশুড়ি তোমায় আদর করেন, আমি তোমায় অবজ্ঞা বলবো, যাও। তার মানে বলা হচ্ছে যে মর্যাদা কিন্তু আসলে তোমার হচ্ছে চাকচিক্য দেখে বা তোমার হচ্ছে বাহ্যিক বেশভূষা দেখে কিন্তু মর্যাদা আসলে হচ্ছে আলোচনা হচ্ছে কি বলে এটাকে পরিমাপ করা হয়ে থাকে না বা বিচার করা হয়ে থাকে না। মর্যাদা তখনই তুমি পাবে যখন তুমি একজন চরিত্রবান মানুষ হতে পারবে, একজন ভালো মানুষ হতে পারবে বা একজন ভালো মানুষ হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে হচ্ছে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে। তোমাকে দেখে যদি 10 জন মানুষ ভয় পায়, তুমি যদি রাজার হালে নিজের জীবনযাপন করে থাকে এবং প্রজারা যদি তোমাকে দেখে সবসময় ভীত তটস্থ অবস্থায় থাকে, সেটা কিন্তু তোমার আসলে মর্যাদা বহন করে না। মর্যাদা তখনই বহন করবে যখন একজন মানুষ মন থেকে তোমাকে দেখে সালাম দিবে, তোমাকে দেখে কুশলাতে জিজ্ঞেস করবে যে স্যার কেমন আছে, ভাই ভালো আছেন কিনা। এটার উপরে কিন্তু মর্যাদা নির্ভর করে। কিন্তু তুমি এমন না যে তোমার এক অঢেল সম্পত্তি, অঢেল টাকা পয়সা, তুমি অনেক উচ্চ বংশীয় হচ্ছে বংশের একজন হচ্ছে সন্তান এবং তোমার হচ্ছে বৃত্তের কোনো অভাব নেই, যার পরিপ্রেক্ষিতে হয়তো তোমার বাড়িতে হচ্ছে 100 জন চাকর বাকর রয়েছে যারা সবসময় তোমার ভয়ে তটস্থ থাকে এবং তোমাকে দেখে তারা দায়িত্বস্বরূপ বা হচ্ছে ভীতস্বরূপ তোমাকে সালাম দিতে বাধ্য। এটা কিন্তু তোমার মর্যাদা কখনোই বিচার করে না। আচ্ছা, আমরা সারাংশতে চলে যাই। সত্যিকারের মর্যাদা বাহ্যিক ধন সম্পদ, সামাজিক মর্যাদা বা বংশ উপাধিতে নয়, বরং চরিত্র, সততা ও সত্যের প্রতি অটল থাকায় মর্যাদা আসল মানদণ্ড। মানে বলা হচ্ছে যে তোমার চরিত্রগত হচ্ছে সামাজিক মর্যাদা বা বংশ উপাধিতে বা হচ্ছে বাহ্যিক ধন সম্পদ নিয়ে কখনোই তোমার চরিত্র মর্যাদা বিচার করা সম্ভব নয়। চরিত্র, সততা ও সত্যের প্রতি অটল থাকায় মর্যাদা আসল মানদণ্ড। মানে হচ্ছে তোমাকে বিচার করার হচ্ছে আসল মানদণ্ড। বাহ্যিক সম্মান থাকলেও যদি কোনো ব্যক্তি দুর্নীতি ও অন্যায় লিপ্ত থাকে তবে সে উপেক্ষাযোগ্য। মানে বলা হচ্ছে যদি তোমার অনেক ধন সম্পদ থাকে কিন্তু তারপরে যদি তুমি হচ্ছে দুর্নীতি বা অন্যায় লিপ্ত থাকো, তোমাকে সকলে অ্যাভয়েড করবে, তোমাকে সকলে উপেক্ষা করবে। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর সারাংশতে আমরা চলে আসি। শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, কালি ধুলার মাঝে রৌদ্র বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও। আচ্ছা, তোমাকে সবসময় হচ্ছে এটা হচ্ছে তোমার নিজেকে পরিশ্রমী করার যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, কালি ধুলার মাঝে রৌদ্র বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও, বাবু হয়ে ছায়ার পাতার তলে থাকবার কোনো দরকার নেই। মানে তোমাকে জীবনে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার জন্য তোমাকে কষ্ট করতে হবে। কখনোই হচ্ছে যে কারো ছায়াতলে থেকে বা হচ্ছে সবসময় নিজেকে ভালো জায়গায় রেখে কিন্তু কখনোই ভালো আশা করা বা নিজেকে জীবনে হচ্ছে এক ভালো সৎ কি বলে এটাকে তোমার ভালো উন্নতির শিখরে স্বপ্ন দেখা কিন্তু আসলে ঠিক না। তোমাকে পরিশ্রম করতে হবে, তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে কষ্ট করতে হবে এবং কষ্টের ফলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভেতর কুবুদ্ধি, কুমতলব মানব চিত্তে বাসা বাঁধতে পারে না। কাজে শরীরে সামর্থ্য জন্মে, স্বাস্থ্য, শক্তি, আনন্দ, স্ফূর্তি সবই লাভ হয়। মানে কাজের মধ্যে থাকলে তোমার শরীরও ভালো থাকবে, তোমার মনও ভালো থাকবে। তোমার কাজের মধ্যে থাকতে কিন্তু তোমার সকল ধরনের সমস্যাই কিন্তু আস্তে আস্তে কমে যাবে। বলা হয় না একটা প্রবাদ যে অলস মস্তিষ্ক শয়তানের ভাই। তুমি যত অলস দিন কাটাবা তত তোমার মধ্যে হচ্ছে হীনমন্যতা কাজ করবে, তুমি ডিপ্রেশনে পড়ে যাবা এবং তোমার আস্তে আস্তে শরীরের দিক থেকেও কিন্তু তুমি অনেক বেশি দুর্বল হয়ে পড়বে যদি তুমি নিজেকে কাজের মধ্যে নিয়োজিত না রাখো। পরিশ্রমের পরে যে অবকাশ লাভ হয় তা পরশ আনন্দের অবকাশ। তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করার কোনো প্রয়োজন হয় না। মানে পরিশ্রমের পরে তুমি যদি সফলতা লাভ করে থাকো, এরপরে তোমার যে আনন্দের অনুভূতিটা হবে সেই অনুভূতি তুমি অন্য যে কোনো ধরনের কৃত্রিম অনুভূতি দিয়ে কিন্তু কখনো রিপ্লেস করতে পারবে না বা কখনোই হচ্ছে তুমি সেটাকে তার জায়গায় হচ্ছে তুলনা করতে পারবে না।
শুধু চিন্তার দ্বারা জগতে হিত সাধন হয় না, শুধু চিন্তা করে মানুষ পূর্ণ জ্ঞান লাভ করতে সমর্থ হয় না। মানব সমাজে মানুষের সাথে কাজে, রাস্তায়, কারখানায়, মানুষের সঙ্গে ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে। মানে বলা হচ্ছে যে তুমি কখনো চিন্তা করে, মানে আমি জিনিসটা করব, কিভাবে করব, এই চিন্তা ভাবনা করে কিন্তু কখনো তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তোমাকে চিন্তা যেটা করেছো, যে পরিকল্পনা করেছো, সেটাকে বাস্তবায়ন করার জন্য তোমাকে মাঠে নামতে হবে। কখনোই তুমি সাইকেল কিন্তু চিন্তা করে করে শিখতে পারবে না, তুমি সাঁতার কখনো বাসায় বসে বসে শিখতে পারবে না। সেগুলোর জন্য তোমাকে সেই ফিল্ডে নামতে হবে, সেই জায়গাতে তোমাকে নিজেকে দাঁড় করিয়ে প্র্যাকটিস করতে করতে তুমি একসময় তোমার সফলতা দেখা পাবে। তো এই জিনিসগুলো বলা হচ্ছে যে তুমি যখন তোমার ওই কাজটা করতে যাবে, তোমাকে হাজার রকমের মানুষের সাথে দেখা হবে, হাজার শ্রেণী পেশার মানুষের সাথে দেখা হবে, হাজার ধরনের মেন্টালিটি বা মানসিকতার মানুষের সাথে দেখা হবে, যেগুলো তোমার কিন্তু জ্ঞান আহরণের ক্ষেত্রে বা তোমার জীবনকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেগুলো তোমার জীবনে অনেক মানে এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। ঠিক আছে? চিন্তা ও পুস্তক মানব মনের পাপটি খুলে দেয়া মাত্র বাকি কাজ সাধিত হয় সংসারের কর্মক্ষেত্রে। মানে চিন্তা এবং বই পড়া এবং চিন্তা করা, এই দুইটা তোমাকে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে, তোমার কাজ সহজ করে দিতে সাহায্য করবে, কিন্তু কাজটা তোমাকে নিজেকেই করতে হবে এবং কাজটা করার জন্য তোমাকে অবশ্যই সাহস জুগিয়ে কাজে নামতে হবে। আচ্ছা, আমরা সারাংশতে আসি এবার। শ্রম জীবনকে অর্থবহ করে তোলে, কারণ পরিশ্রমে জন্ম নেয় শক্তি, স্বাস্থ্য ও প্রকৃত আনন্দ। চিন্তা ও বই জ্ঞানের পথ দেখালেও মানুষের পূর্ণতা আসে কাজের মধ্যে, মানুষের কাজ ও ব্যবহারের মাধ্যমে। বিশ্রামের আসল আনন্দ আসে পরিশ্রমের পর, কৃত্রিম আয়োজনে নয়। জীবনের সত্য উপলব্ধি হয় কর্মের মধ্য দিয়ে, অলসতায় নয়। তার মানে বলা হচ্ছে যে তোমার শ্রম তোমার জীবনকে অর্থবহ করে তুলবে। দেখবা যত মানুষ যত বেশি পরিশ্রমী, সে কিন্তু তার সফলতার ক্ষেত্রে অনেক গুণ এগিয়ে গিয়েছে। মানে সফলতা মানে কি বলবো, ধরা দেওয়ার ক্ষেত্রে বা তোমার ছোঁয়ার ক্ষেত্রে কিন্তু অনেকাংশে এগিয়ে গিয়েছে। আর যে অলস ব্যক্তিকে কেউ পছন্দ করে না, এবং অলস ব্যক্তি কিন্তু শুধু বসে বসে চিন্তাই করে যে আমি এটা কিভাবে করব, ওই কিভাবে করব পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু সে কিন্তু কখনো কাজে নেমে দেখেনি যে কাজটা আসলে বাস্তবায়ন করতে কতটা কষ্ট। এবং তুমি একটা কাজ করার পরে তোমার যে বিশ্রামের প্রয়োজন, সেই বিশ্রামটা তখনই অর্থবহ হবে যখন তুমি পরিশ্রম করবে। তুমি সারাদিন বিশ্রাম করে থাকলেও তোমার বিশ্রামের মধ্যে কোনো আত্মতৃপ্তি থাকবে না যখন তুমি কোনো ধরনের কাজে নিজেকে নিয়োজিত না করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের 17 নম্বর সারাংশ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী। এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষের অপেক্ষা নিকৃষ্ট। আচ্ছা, মানুষের সাথে অন্যান্য যে কোনো সকল প্রাণীর প্রাথমিক তুলনা বা সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা বিবেক বুদ্ধিহীনতা বা বিবেক বা বুদ্ধি জ্ঞানের যে ব্যাপারটা, সে অংশটা। জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে। মানে বলা হচ্ছে যে মানুষ জ্ঞান এবং মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করে, এগুলো অর্জনের মাধ্যমে মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি, মানে অক্ষয় মানে তার নাম কখনো ক্ষয়ে যাওয়ার নয়, বলে না যে তার নাম সারা জীবন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সে এমন কাজই করেছে জীবনে, সে এমন ভালো কাজই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য করেছে যে তাকে কখনোই পৃথিবীর মানুষ ভুলবে না, ভোলা সম্ভব নয়। জগতের কল্যাণ সাধন করিতেছে। পশু বল, অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম। সারাংশতে আসি আমরা এখন। মানুষ তার বিবেক, বুদ্ধি ও জ্ঞানের জন্যই সৃষ্টির শ্রেষ্ঠ। জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশই মানুষকে সত্যিকার মহত্ব দান করে, যা জাতির উন্নতি ও কল্যাণের পথ প্রশস্ত করে। মানে বলা হচ্ছে যে জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে মানুষ মহৎ কাজ করতে সমর্থ হয়, যে জাতির উন্নতি ও কল্যাণের পথ প্রশস্ত করে, মানে পথকে আরো বেশি সুপ্রসারিত করে তোলে। বাহ্যিক শক্তি নয়, প্রকৃত মানুষের মূল্য নির্ধারিত হয় তার চিন্তা, চরিত্র ও মানবিক গুণের মাধ্যমে। আচ্ছা, 18 নম্বর সারাংশতে আসি আমরা। জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার, দালান কোঠার সংখ্যা বৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজয়তায় বড় হয় না, বড় হয় অন্তরের শক্তিতে। আচ্ছা, কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে
জাতি বলতে শুধু হচ্ছে ঐশ্বর্য সম্ভার, মানে হচ্ছে জ্ঞান ভান্ডার, তোমার হচ্ছে অগণিত পরিমাণ সম্পদ, এটা কিন্তু কখনোই কোনো জাতিকে হচ্ছে প্রেজেন্ট করার ক্ষেত্রে বা হচ্ছে উপস্থাপন করার ক্ষেত্রে কিন্তু মুখ্য বিষয় নয়। দালান কোঠার সংখ্যা বৃদ্ধি, যে তোমার দেশে বা তোমার হচ্ছে ওই জায়গাতে কত বড় বড় কত উঁচু উঁচু বিশাল বিশাল দালান কোঠার আছে, সেটা কিন্তু তোমার হচ্ছে মাপকাঠি না। তোমার জাতি কতটুকু হচ্ছে সভ্য সেটার মাপকাঠি না। কিংবা সামরিক শক্তির অপরাজয়তা বড় হয় না, বড় হয় অন্তরের শক্তিতে, নৈতিক চেতনা আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায়। মানে বলা হচ্ছে যে তোমার জাতিকে তুমি বড় হিসেবে তখনই প্রতিষ্ঠিত করতে পারবা বা তখনই হচ্ছে উপস্থাপন করতে পারবা যখন জাতির মধ্যে অন্তরের শক্তি মানে একাগ্রতা থাকবে বা হচ্ছে তোমার ঐক্যবদ্ধতা থাকবে, নৈতিক চেতনায় আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায়, যে একটা কোনো ধরনের বিপদকে একসাথে মোকাবেলা করার যে হচ্ছে মন মানসিকতা, সেটাই হচ্ছে যে জাতিকে বড় করে তোলে। জীবনের মূল্যবোধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর দৃঢ়মূল হতে পারে না। যে তোমার জীবনে যদি হচ্ছে মূল্যবোধ না থেকে থাকে, তুমি কখনোই হচ্ছে তোমার নিজের জীবনকে হচ্ছে যে জাতীয় সত্তার ভিত কখনো শক্ত বা দৃঢ়মূল হবে না। তোমরা খুবই মানে কি বলবো, জাতিগত দিক থেকে অনেক বেশি হচ্ছে দুর্বল হয়ে পড়বে। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লে তবে জাতি অর্জন করে মহত্ব আর মহৎ কর্মের যোগ্যতা। সবরকম মূল্যবোধের বৃহত্তম বাহন ভাষা তথা মাতৃভাষা, আর তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের। জাতির প্রকৃত উন্নতি বাইরের জাঁকজমকে নয়, অন্তরের শক্তি, নৈতিকতা, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতায় নিহিত। আচ্ছা, একটা জাতির হচ্ছে উন্নতি তখনই হচ্ছে তোমার সমৃদ্ধ হবে যেটা হচ্ছে তোমার বাইরের দিক থেকে চাকচিক্য না হলেও অন্তরের শক্তি এবং হচ্ছে তোমার নৈতিকতার দিক থেকে অনেক বেশি দৃঢ় হবে। জীবনের মূল্যবোধই জাতির ভিত্তি দৃঢ় করে, আর সে মূল্যবোধ ছড়িয়ে পড়ে ভাষার মাধ্যমে। এই ভাষাকে বহন ও বিস্তার করার দায়িত্ব লেখক ও সাহিত্যিকদের। অর্থাৎ তুমি ভাষাগত দিক থেকে কত বেশি হচ্ছে সমৃদ্ধ এবং ভাষার বিস্তারের ক্ষেত্রে তুমি কত বেশি শক্তিশালী, সেটা নির্ভর করছে ওই দেশের হচ্ছে গণ্যমান্য লেখক এবং সাহিত্যিকদের উপরে। 19 নম্বরে আসি আমরা। অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও আমি বলতে চাইনি, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্টি করে কথা বলো, পথের অসহায় মানুষটির দিকে একটু করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। মানে বলছে যে অপরের প্রতি তোমাকে অনেক বেশি হচ্ছে বিনয়ী হতে হবে সবসময়, ব্যাপারটা এরকম না। খারাপ ব্যবহার থেকে বিরত থাকো। চরিত্রবান মনুষ্যত্ব সম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরববোধ করেন। মানে বলা হচ্ছে যে এটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের একটা মানে গুরুত্বপূর্ণ অংশ, যে মানুষের হচ্ছে কি বলে এটাকে খারাপ কাজবে বা মানুষের হচ্ছে তোমার দুঃখকে বা মানুষের হচ্ছে কষ্টকে মানুষের সামনে উপস্থাপন না করে সেটা কিভাবে হচ্ছে লাঘব করা যায়, সেই ক্ষেত্রে নিজেকে চেষ্টা করার একটা বিশাল মানে একটা গুণ হচ্ছে আমাদের মানবিক একটা গুণ। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে দেখো সারাংশের মধ্যে, মানবতার মহত্ব বিশাল ত্যাগে নয় ছোট ছোট সহানুভূতিমূলক আচরণে। মানে ত্যাগ স্বীকার করা আমাদের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ আছে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। তো সবসময় আসলে ত্যাগ স্বীকার করলে যে তুমি মানব জীবনে হচ্ছে সবার কাছে অনেক ভালো বা হচ্ছে অনেক বিশাল বা হচ্ছে অনেক কি বলবো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সবার চোখে ধরা দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সহানুভূতিশীল দৃষ্টি বা সহানুভূতিমূলক আচরণও কিন্তু অনেক সময় অনেক মানুষের কাছে তোমাকে অনেক বড় করে তুলতে পারে। কারো দুঃখ লাঘব করা, মিষ্টি কথা বলা বা সহানুভূতির দৃষ্টি দেওয়াও কিন্তু পরোপকার। কারো কথা শোনা, কারো কষ্টের কথা শোনা, কাউকে কিছুটা সময় দেওয়া, তার সাথে দুইটা সুন্দর করে ভালো করে কথা বলা, তাকে হচ্ছে তার প্রতি সহানুভূতি দেখানো, এগুলোও কিন্তু এক একজন মানুষের জীবনে কত এফেক্টিভ একটা ভূমিকা পালন করে। সেটা কিন্তু যে হয়তো মানুষের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না, যেহেতু তার কষ্ট শেয়ার করার সুযোগ পাচ্ছে না, ওই মানুষটাই জানে যে তার জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন সে করেছে। চরিত্রবান ও মনুষ্যত্ব সম্পন্ন মানুষ পরের কষ্ট ব্যথিত হন এবং তার লাঘবের আনন্দ ও গৌরব অনুভব করেন। আচ্ছা, 20 নম্বরে আসি। দেখো, তুমি জীবনকে সার্থক সুন্দর করিতে চাও, ভালো কথা, কিন্তু সেজন্য তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে। সব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পারো তবে তোমার জীবন সুন্দর হইবে। আরও আছে, তোমার এক আমি আছে যে বড় দুরন্ত, তাহার স্বভাব পশুর মতো বর্বর। সে কেবল ভোগ বিলাস চায়, সে বড় লোভী।
এই আমিকে জয় করিতে হইবে, তবেই তোমার জীবন সার্থক ও সুন্দর হয়ে উঠিবে। আচ্ছা, একটা কথা কথিত আছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা সত্তা থাকে, একটা ভালো সত্তা, একটা খারাপ সত্তা। তো এখানে আমাদের ওইটার কথাই বলা হচ্ছে যে তোমার জীবনকে যদি সার্থক সুন্দর করতে হয়, সেক্ষেত্রে তোমার আমির মধ্যকার মানে নিজস্ব যে হচ্ছে তোমার খারাপ যে দিকগুলো বা খারাপ বা নেগেটিভ যে হচ্ছে দিকগুলো রয়েছে, সেগুলোকে দমিত করে বা সেগুলোকে হচ্ছে দূরে সরিয়ে দিয়ে ভালো দিকগুলোই হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে, যেটা তোমার জীবনকে সার্থক করতে অনেক বেশি কাজ করবে। এই যে পশু সুলভ আচরণ বা হচ্ছে বর্বর বা উশৃঙ্খল, সেগুলো হচ্ছে সে কেবল ভোগ বিলাস চায়, সে কেবল মানুষের ক্ষতি করতে বা মানুষকে কিভাবে হচ্ছে নত করে তোমাকে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই মনোবৃত্তিগুলোকে সে হচ্ছে আরো বেশি হচ্ছে মানে বেশি করে আমাদের মধ্যে জাগরণের সৃষ্টি করে, এই চিন্তাধারাগুলো আর কি। আচ্ছা, সে বড় লোভী, এই আমিকে জয় করতে হবে, অর্থাৎ এই আমিকে দমিত করে ভালো যে আমি আছে সেই ভালো আমিকে হচ্ছে সবার সামনে তুলে ধরতে হবে। সারাংশতে কি বলেছে, জীবনকে সত্যিকারের সার্থক ও সুন্দর করতে হলে নিরলস সাধনা, পরিশ্রম ও আত্মসংযম প্রয়োজন। লক্ষ্যে পৌঁছাতে হলে সকল বাধাকে উপেক্ষা করে এগোতে হবে। আর নিজের ভেতরের লোভ, ভোগ ও উশৃঙ্খল আমিকে নিয়ন্ত্রণ করতে হবে। এই আত্মজয়ে জীবনের প্রকৃত সার্থকতা। অর্থাৎ নিজের খারাপ প্রবৃত্তিগুলোকে জয় করে যদি তুমি ভালো প্রবৃত্তিগুলোকে হচ্ছে তোমার প্রস্ফুটিত করতে পারো, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হবে। আচ্ছা, লাস্ট ওয়ান, আমাদের 21 নাম্বার সারাংশ আমাদের আজকের ক্লাসে। কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তাদের সব বই ধ্বংস করো এবং সকল পণ্ডিতকে হত্যা করো, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। কোন একটি জাতিকে যদি ধ্বংস করার প্রয়োজন হয়, তাহলে ওই জাতির সকল হচ্ছে বিদ্বান ব্যক্তি, সকল পণ্ডিতবর্গ ব্যক্তি এবং জ্ঞানের মাধ্যমকে যদি সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেওয়া হয়, ওই জাতি টোটালি ধ্বংস। ওই জাতির সংস্কৃতি ধ্বংস, ওই জাতির ঐতিহ্য ধ্বংস, ওই জাতির শিক্ষা ধ্বংস, সকল কিছুই ধ্বংস করা সক্ষম। এজন্য কিন্তু হচ্ছে 1971 সালে কিন্তু পাকিস্তানেরা সর্বপ্রথম যে সকল গণ্যমান্য ব্যক্তিগুলো আমাদের ছিল, বুদ্ধিজীবী যারা ছিলেন, যারা হচ্ছে প্রফেসর ছিলেন, যারা শিক্ষক ছিলেন, তাদেরকে কিন্তু সবার প্রথম টার্গেট তাদের ছিল যে জাতিকে ধ্বংস করার প্রথম এবং প্রধান স্টেপ হচ্ছে এই সকল গণ্যমান্য ব্যক্তিগুলোকে শেষ করে দেওয়া। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরা জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে চেষ্টা করলে সাহিত্যের সাহায্যে তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ। জাতির ভেতর সাহিত্যের ধারা সৃষ্টি করো, আর কিছুর আবশ্যকতা নেই। কোনো জাতির বইপত্র ও তাদের পণ্ডিতদের হত্যা করলে সেই জাতির পতন নিশ্চিত। কারণ লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরা জাতির আত্মা। সাহিত্যের মাধ্যমেই জাতির উন্নতি সম্ভব, আর মানব কল্যাণে সাহিত্যই সর্বোচ্চ শক্তি। তাই একটি জাতিকে গড়তে হলে তার ভিতরে সাহিত্যের ধারা প্রবাহিত করা জরুরি। মানে একটা জাতিকে হচ্ছে সমৃদ্ধ করার জন্য সাহিত্যের কোনো হচ্ছে বিকল্প নেই। সাহিত্য যত সমৃদ্ধ, ওই জাতি তত বেশি সমৃদ্ধ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে 15 থেকে 21 নাম্বার সারাংশ নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমাদের আরও কিছু সারাংশ রয়েছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।